আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রর এমন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাক্য প্রকরণ। আপনাদের নার্সিং অ্যাডমিশনে বাংলা থেকে থাকে 20 নম্বর। এই বাংলার ভেতরে কয়েক রকমের প্রকারভেদ রয়েছে। আমি একটু আপনাদেরকে সেই ভাগগুলো ভেঙে ভেঙে বলছি, আপনারা একটু সবাই খেয়াল করবেন যে আপনাদের কি কি টপিক রয়েছে। ঠিক আছে? তো প্রথমেই আপনাদের বাংলাতে যে সকল টপিকগুলো রয়েছে তার ভেতরে আমার মনে হয় যে 3টা বা 4টা ক্যাটাগরি রয়েছে। একটা ক্যাটাগরি হচ্ছে মুখস্থ টাইপ, একটা ক্যাটাগরি হচ্ছে মুখস্থ। ঠিক আছে? মানে যেখানে আপনার ক্লাস নেওয়ার বা ক্লাসে বোঝানোর মতো কিছুই নাই, জাস্ট আপনাকে ওগুলো মুখস্থ করতে হবে। যেমন বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এই ধরনের বিষয়গুলো, এটা গেল মুখস্থ। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে কবি পরিচিতি। কবি পরিচিতি এখানে আসলে বোঝানোর থেকে আপনার মুখস্থ বিষয়টাই বেশি, মানে কবি পরিচিতিটা আপনার মুখস্থ বিষয়ের ভেতরে বলা চলে। এবং আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বাংলা সাহিত্য। ঠিক আছে? বাংলা সাহিত্য অর্থাৎ এই বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষাটা কিভাবে আবির্ভাব হয়েছে সেটার যে একটা ইতিহাস, সেটা আমাদের এই সাহিত্যের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, বা বাংলা আমরা ইতিহাস বলতে পারি। এবং আমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। যদিও বা এই বছরের আগে বিগত কখনো বাংলা প্রথম পত্রতে গদ্য, পদ্য, উপন্যাস এগুলো থেকে কখনো কোনো প্রশ্ন হয়নি, তবে এই বছরে বাংলা প্রথম পত্র থেকে আপনাদের প্রশ্ন এসেছে। তাহলে আমরা এখানে বলতে পারি বাংলা প্রথম পত্র। আর আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট 5 নাম্বার, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, বা আমরা যে বাংলা ব্যাকরণের যে সকল বিষয়গুলো রয়েছে, সমাস, কারক, বাক্য, এই ধরনের বিষয়গুলো হচ্ছে ব্যাকরণ। তাহলে মোট আপনাদের বাংলায় 5টা ক্যাটাগরির ভিতর থেকে আপনাদের 20 নম্বরের প্রশ্ন হবে। আপনি ডিপ্লোমা হন, বিএসসি হন বা মিডওয়াইফারি হন, ঠিক আছে? আমি আজকে নতুন ক্লাসে আসলাম। ওকে, ভেরি গুড। তো আপনি যেটাই করেন না কেন, ঠিক আছে, আপনি যদি এরকমটা হয়ে থাকে যে আপনি বিএসসি দিবেন, ডিপ্লোমা, মিডওয়াইফারি, আপনি যেটাই হন না কেন, আপনার বাংলা 20টা নম্বর থাকবে এবং সবার একই ধরনের এই 5টা ক্যাটাগরি থেকে আপনাদের প্রশ্ন আসবে। তো এখন এক্ষেত্রে আমি একটু আপনাদেরকে মান বন্টনটা একটু আমি বলে দিই। ঠিক আছে? আমি একটু বিষয়টা আসছি আপনাদের, যে কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে কেমন প্রশ্ন এসে থাকে, সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা খুবই মনোযোগ দিবেন এই বিষয়টাতে। আমরা যেহেতু আজকে বাংলা প্রথম ক্লাস করছি, তো আমরা শুরুতেই যে পড়াতে চলে যাব তা না, আগে আপনাদের বেসিকটা আমি একটু দিয়ে দিই। দেখেন, এই 5টা থেকে আসবে 20 নম্বর। তার ভেতরে প্রতি বছরের প্রশ্ন গবেষণা করে দেখা গেছে, ডিপ্লোমা হোক, বিএসসি হোক, যেই হোক, কবি পরিচিতি 3 থেকে 4 মার্ক থাকে। কবি পরিচিতি কত? 20 নম্বরের ভেতরে 3 থেকে 4 নম্বর থাকেই, সেটা ডিপ্লোমা, বিএসসি বা মিডওয়াইফারি যাই হোক। ঠিক আছে? তাহলে আমাদের কত থাকছে? এই 3 থেকে 4 মার্ক, এগুলো একটু খাতায় লিখবেন। এরপর আমাদের আসছে মুখস্থ টপিক। সমার্থক শব্দ একটা, বিপরীত শব্দ একটা, বাগধারা একটা, এক কথায় প্রকাশ, মানে এই সব কিছু, মানে মুখস্থ টপিক বলতে গেলে 4 থেকে 5টা। এই 4 থেকে 5টার ভিতরে আমাদের মুখস্থ টপিক আবার বলা চলে, এটাও ধরি যে তিনটার মতো, 3টা। হ্যাঁ, মুখস্থ টপিক ধরুন 3টা। তাহলে কয়টা গেল? এখানে আমরা যদি ধরি 3টা, এখানে 3টা, 6টা আমাদের চলে গেল। কয়টা গেল আমাদের? 6টা। এরপরে সাহিত্য অংশ, মানে আবির্ভাব কিভাবে হইল টইল, এখান থেকে 1 থেকে 2 মার্ক। তো আমরা এখানে সর্বোচ্চ 2 নম্বর ধরে নিচ্ছি। তাহলে আমাদের কত হলো? 3 আর 2 5, 5 আর 3 8 নম্বর। তাহলে আমাদের আর বাকি আছে কত? 12 মার্ক। বাকি আছে 12 মার্ক। এবারে বাংলা প্রথম পত্র থেকে যেহেতু প্রশ্ন এসেছে, তাহলে আমরা বাংলা প্রথম পত্র থেকে 2টার মতো প্রশ্ন পেতে পারি এবছরেও। তাহলে কয়টা? এই 10টা হচ্ছে আমাদের ব্যাকরণ। বিষয়টা দেখেন, 13 মার্ক, কবি পরিচিতি থেকে 3টা, কত হলো? 16। আর এখানে সাহিত্য 2, পত্র 2। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের বাংলা প্রথম পত্র, গদ্য, পদ্য, সাহিত্য, মানে আমাদের কি আছে, নাটক আছে, উপন্যাস আছে, এই এত কিছু মিলায়ে মাত্র আমরা 2টার মতো এমসিকিউ আমরা কমন পাবো বাংলা প্রথম পত্র। মানে বলতে গেলে এটা একদম লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা একেবারে কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে,
আচ্ছা, তাহলে একটু দেখেন আমাদের এখান থেকে কত 20 নম্বর আমি বলে দিলাম। এখন এই 20 নম্বর ভিতরে এইটা বলতে গেলে অনেক লেস ইম্পর্টেন্ট, কিন্তু পড়া অনেক বেশি। তাই আমরা বাংলা প্রথম পত্র খুবই অল্প পড়ব এবং যেন কমন আসার মতো আমরা সেগুলো পড়ব পরবর্তীতে। ওকে, সাহিত্য অংশ এটা আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো। মানে এই সাহিত্য অংশ জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিতে হবে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, একটু আপনাদেরকে মনে রাখে একটু টেকনিক শিখাই দিব, বাকি কাজটা আপনার। গেল কবি পরিচিতি, এখান থেকে আপনাকে কিছু ইম্পর্টেন্ট কবি দেখিয়ে দিব, যে ইম্পর্টেন্ট কবি, মানে কবি তো অনেক আছে, 20-25টার মতো কবি বা লেখক আছে, এদের ভিতর থেকে মাত্র আপনি পাচ্ছেন 3 বা 4 মার্ক। তো তাহলে এখান থেকে আপনাকে আমি গুরুত্বপূর্ণ গুলো দেখিয়ে দিব, যে গুরুত্বপূর্ণ গুলো করলে আপনি মোটামুটি একটা হয়ে যাবে আপনার। গেল এরপরে মুখস্থ 3 মার্ক, এটা জাস্ট আপনাদেরকে আমি পড়া দিব, পিডিএফ দিব এবং পরীক্ষা নিব, এটা আমি ক্লাসে কিছু আলোচনা করব না, মুখস্থ টপিক শেষ। এরপরে আমাদের আছে ব্যাকরণ, ব্যাকরণে 10 মার্ক। এখন এই 10 নম্বরের জন্য আমাদের ব্যাকরণে আনুমানিক 15 থেকে 16টা টপিক রয়েছে। কয়টা টপিক? 15 থেকে 16টা। যে 15 থেকে 16টা টপিক আপনাকে পড়তেই হবে, ঠিক আছে? 15 থেকে 16টা টপিক আপনাকে পড়তেই হবে, পরে আপনি পাবেন 10 মার্ক। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা এমন কিছু অধ্যায় রয়েছে যেটা আমি পড়লেও প্রশ্ন আসবে না সেখান থেকে, ভাগ্যের উপর টোটালি নির্ভর করছে। এরকম 5টা থেকে 6টা টপিক, হ্যাঁ, যে 5টা থেকে 6টা টপিক আমি পড়বো কিন্তু আসলে আমার কোনো প্রশ্ন কমন পাবো না, এরকম রয়েছে। ওকে, তো এটা আমাদের পড়তে হবে। এটা আপনি যে বলবেন ভাই এটা বাদ দেন না, কেননা এই 5 থেকে 6টা কোনো বছরে প্রশ্ন এসেছে, কোনো বছরে আবার আসেনি, বিষয়টা এরকম। তাহলে বাকি যে 10টা টপিক থাকছে, এই 10টা টপিক থেকে আমাদের 1 মার্ক করে আসবে। মানে একটা টপিক থেকে বাংলা ব্যাকরণে 2 মার্ক সম্ভব না, ভুল ভুলসে 2 মার্ক আসতে পারে। সো আপনাদেরকে যেমন বিজ্ঞানে যেমন আমি আপনাদেরকে একটা অধ্যায় থেকে যেমন 5টা কমন দিয়েছি, গণিতে যেমন একটা অধ্যায় থেকে 3টা 4টা কমন দিয়েছি, ইংরেজিতে 2টা কমন দিয়েছি, কিন্তু বাংলা ক্লাসে এটা আমি কখনোই জোর দিয়ে বলতে পারবো না যে আমার একটা ক্লাসে 2টা 3টা ইস্যু কমন পাবে। ঠিক আছে, কোন ক্লাস আমার এমন হবে যেটা থেকে কোনো প্রশ্নে আপনি পরীক্ষাতে কমন পাবেন না, আবার কোন ক্লাস এমন থাকবে যেটাতে আপনি 1 মার্ক কমন পাবেন। তাহলে এই বিষয়টা আপনারা কি ক্লিয়ার হতে পেরেছেন? আমার কথাটা একটু আমাকে আপনারা জানাবেন, যে আমি যে কথাটা আপনাদেরকে শুরুতেই বললাম সেটা কি আপনারা এখন ক্লিয়ার? তার মানে বাংলা একটু ভেজালা সাবজেক্ট, এবং বাংলাতে এতগুলো ভাগ থাকার জন্য আসলে স্টুডেন্টরা ঠিকভাবে এখান থেকে মার্ক তুলে নিয়ে আসতে পারে না। ইংলিশে যেমন কয়েকটা টপিক করলে ওখান থেকে প্রশ্ন হুবহু চলে আসে, গণিত তাই, বিজ্ঞানও তাই, কিন্তু সাধারণ জ্ঞানও তাই। কিন্তু এই বাংলায় এমন একটা জায়গা যে ব্যাকরণ মানে 20 মার্কের 5টা ভাগ, এই 5টা ভাগের আবার অনেক, প্রথম পত্র অনেক গদ্য পদ্য, মানে কোনটা আসবে কোনটা আসবে না ঠিক নাই। সাহিত্য তাই, অনেক বড় সাহিত্য। তারপরে কবি পরিচিতি তাই, অনেকগুলো কবি পরিচিতি, কোনটা আসবে কোনটা আসবে না, একটা কবির অনেক লেখক, কোন তথ্যটা দিবে কোন তথ্য দিবে না ঠিক নাই। আবার মুখস্থ টপিকও অনেক, এখন কতগুলো 5টা 6টা মুখস্থ টপিক, তার ভেতর থেকে মাত্র 3টা আসবে, মানে অনেক পড়তে হবে কিন্তু প্রশ্ন কম। ব্যাকরণ অংশ তাই, পড়তে হবে 15-16টা টপিক, কিন্তু তার ভিতর দেখা গেল কিছু টপিক আমার প্রশ্নই হচ্ছে না। আর যেগুলো আমি পড়ছি এত কষ্ট করে বড় বড় টপিক, সেখান থেকে মাত্র দেখা গেলো 1টা 2টা করে কমন আসছে একটা অধ্যায় থেকে। সেই জন্য বাংলাতে আপনাকে একটু ভালোভাবে ফোকাস করতে হবে। আপনার যদি চান্স মিস যায় তাহলে বাংলার জন্যই যাবে, বিজ্ঞানের জন্য যাবে না, অঙ্ক ইংলিশের জন্য যাবে না। বুঝাতে পেরেছি? আপনার চান্স মিস গেলে শুধুমাত্র বাংলার জন্যই যাবে। সেজন্য আপনার এই বাংলা ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে করতে হবে। আমি যখন আপনাকে বাংলা ক্লাস নিব, আপনি এটা চিন্তা করবেন যে আমি বাংলা ক্লাস যদি না করি তাহলে আমার চান্স মিস, মানে চান্স পাইতে হলে আপনি বাংলা ক্লাসটা করতেই হবে। ঠিক আছে, সো আমরা যেহেতু আজকে ক্লাসটা শুরু করছি তাই বিষয়টা আপনাদেরকে আমি শুরুতেই জানিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের টপিক শুরু করব। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রে বাংলা যে আমাদের বাক্য প্রকরণ, এটা আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের বাংলা নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ মেইন বই, আমরা সেই মেইন বই থেকে আজকের এই ক্লাসটা করব। এবং আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে আমাদের ব্যাকরণ বই 2টা, অর্থাৎ 2022 সালের আগে আমাদের একটা ব্যাকরণ বই ছিল এবং 2022 সালের পরে আমাদের আরেকটা নতুন বাংলা ব্যাকরণ এসেছে। তাই আমরা এই 2টা বই থেকেই আমরা আজকে বাক্য প্রকরণ টপিকটা ক্লাস করব। তো সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আপনারা ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করে ফেলবেন। এবং আমি আপনাদের সঙ্গে আছি মৃদুলা অনলাইন নার্সিং কোচিং থেকে সজীব ভাইয়া, এবং আপনাদের আমি নার্সিং অ্যাডমিশন পর্যন্ত সঙ্গে থাকবো।
আমাদের টপিকের নাম কি? বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ বলতে আমরা এখানে একটা বাক্য সম্পর্কে ডিটেলস জানবো। অর্থাৎ আমরা যে বাক্য লিখি, বিভিন্ন ধরনের আমরা বাক্য লিখি, তো বিভিন্ন ধরনের বাক্যগুলো আমরা প্রকারভেদ জানবো এবং এই বাক্যগুলো আসলে কোনটা কোন ধরনের বা কোন বাক্য দ্বারা কি বুঝিয়ে থাকে বা একটা বাক্যের কি কি অংশ থাকে, এই জায়গাগুলো আমরা হাইলাইট করব। তাহলে প্রথমে আমাদের কি বলতেছে দেখেন, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়কে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তাহলে বাক্য হইতে হলে অবশ্যই কি হতে হবে? পদ সমষ্টি, অর্থাৎ একাধিক পদ, বিশেষ্য বিশেষণ সর্বনাম একাধিক পদ পাশাপাশি বসে সুনির্দিষ্টভাবে বক্তা মনোভাব প্রকাশ করলে সেটা হচ্ছে আমাদের বাক্য। সেটাই কি আমাদের বাক্য। ওকে, এরপরে আমাদের একটা সার্থক বাক্যের, দেখেন একটা সার্থক বাক্যের তিনটা গুণ থাকা চাই, নোট করবেন। একটা সার্থক বাক্যের তিনটি গুণ থাকা চাই, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে আসক্তি, আরেকটা হচ্ছে যোগ্যতা। তাহলে কি বললাম? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। অনেকে এটাকে আসক্তি মনে করে, অনেকে এটাকে মনে করে আসক্তি, অর্থাৎ ক যোগ ত, এটা হচ্ছে ভুল। আমাদের এটা হবে হচ্ছে আসক্তি, আসক্তি, হ্যাঁ, অর্থাৎ ত যোগ ত। সো আমাদের এটা হচ্ছে আসক্তি, এইটা। তাহলে মনে রাখবেন যে একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকতে হবে? তিনটা, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে এর আগে। সো এটা আশা করি আপনারা মনে রাখতে পারবেন। তাহলে একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকা উচিত? তিনটা, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। ওকে, আচ্ছা, এই তিনটা গুণ আমাদের থাকবে। এরপরে দেখেন আকাঙ্ক্ষা জিনিসটা কি। আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটা হচ্ছে আমাদের, এই যে আমি যে থেমে গেলাম, তো এই সেটা কি, সেটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। মানে আপনার মনে হচ্ছে একটা আকাঙ্ক্ষা কাজ করে যে ভাই এরপরে কি বলবে, মানে পরের পদটা বা পরের শব্দটা শোনার জন্য আপনার মনে হচ্ছে যে আকুপাকু করছে, এই আকুপাকুটাই হচ্ছে মূলত আপনার আকাঙ্ক্ষা। তাহলে কি বলতেছে? যে পুরুষের বোঝা গেল পরের পদ শোনার যে ইচ্ছা, তাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে কি ঘুরে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এটুকু বললে আসলে মনোভাব প্রকাশ হচ্ছে না, তো আমাদের কি হতো? চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে। তাহলে এখানে আকাঙ্ক্ষার বিবৃতি হয়েছে, তাহলে এখানে কি আকাঙ্ক্ষা এসেছে। ওকে, অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ বাক্য। ঠিক আছে, ওকে, গুড, ফারিহা। আচ্ছা, এরপর আমাদের আসছে আসক্তি জিনিসটা কি। মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসক্তি। তার মানে আমরা একটা পদের পরে আরেকটা পদ যদি না বসে, আমরা যদি উল্টা পাল্টা যদি বসাই, তাহলে আমাদের আসলে একটা বাক্য পরিপূর্ণ হবে না। তাই আমাদের কি বলেছে? একটা পদের পর আরেকটা পদ সুন্দরভাবে বসানোর নামই হচ্ছে আমাদের আসক্তি। যেমন এখানে যদি আমরা বলি, কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। আপনার এটা কিছুই মাথায় ঢুকলো না যে ভাইয়া এটা কি বললো। কিন্তু আমি যদি এখানে বলি যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, দেখেন আপনি কিন্তু সুন্দরভাবে বুঝে গেলেন যে কি বললাম, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। গুড, সবকিছু সুন্দর আছে। কিন্তু আমি এখানে যদি বলি যে কাল বিতরণী হবে উৎসব স্কুলে, তার মানে আসলে একটা পদের পরে আরেকটা পদ যদি সুবিন্যস্ত না হয়, তাহলে সেখানে কিসের অভাব রয়েছে? সেখানে আমাদের আসক্তির অভাব রয়েছে। পরীক্ষাতে প্রশ্নগুলো এইভাবেই হবে যে একটি পদের পর আরেকটি পদ সুবিন্যস্ত ভাবে ব্যবহার করার নাম কি? সেটাই হচ্ছে আসক্তি। আর সেটা যদি না থাকে তাহলে সেখানে কিসের অভাব হবে? আসক্তির অভাব হবে। শেষ, আমাদের আসক্তি জিনিসটা ক্লিয়ার। ওকে, তাহলে এখানে কি বলতেছে? পদগুলো সুবিন্যস্ত হবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যোগ্যতা জিনিসটা কি। যোগ্যতা, দেখুন বাক্যের ভেতরে যে সকল পদ সমূহ রয়েছে, ঠিক আছে, তাদের অন্তর্গত ভাবগত মিল বন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। যেমন দেখেন, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য। মানে হ্যাঁ, যে কথাটার সঙ্গে যুক্তি আছে, যুক্তি আছে মানে তার যোগ্যতা আছে।
তাহলে কি বলতেছে যে বাক্যটাতে পদসমূহের অর্থগত এবং ভাবগত মিল রয়েছে। যেমন কি বর্ষার বৃষ্টিতে প্লাবন মানে কি বন্যার সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টিতে তো আসলে বন্যা হয়, কিন্তু আমি যদি বলি বর্ষার বৃষ্টিতে হ্যাঁ নদী শুকিয়ে গেছে, তাহলে কি এটা কি হবে? বর্ষার বৃষ্টিতে ফসলি জমি মানে কি বলবো ফেটে গেছে, যেটা খরাতে হয়ে থাকে। তার মানে দেখেন আমি বলতেছি বর্ষার বৃষ্টি, আবার আমি বলতেছি মাটি ফেটে গেছে, তাহলে আমার কি মিললো? মাটি কখন ফাটে? আমার খরা হলে বা তীব্র রোদ হলে। সো আমি এখানে যেহেতু একটা ভুল কথা বলে দিলাম, সো আমার ভুল কথা বলা মানে এখানে আমার যোগ্যতার অভাব রয়েছে। তাহলে আমরা এখানে কি করতে হবে? কিন্তু আমি যদি বলি বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, তাহলে এটা কি হইলো? বর্ষাতে কি রোদ হয়? বর্ষাতে তো হয় বৃষ্টি, রোদ তো হয় না। সো দেখেন আমাদের এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে এটা। তাহলে এখানে কিসের অভাব? যোগ্যতার অভাব। ঠিক আছে, কারণ রৌদ্র প্লাবন সৃষ্টি করে না, রৌদ্র কি সৃষ্টি করে? খরা সৃষ্টি করে, খরা। তাহলে আপনারা এই যোগ্যতা বিষয়টাও ক্লিয়ার যে আমরা যে কথাটা বলতেছি সেটা যদি আমাদের সঠিক হয় তাহলে সেখানে যোগ্যতা রয়েছে, আর যদি সঠিক যদি না হয় তাহলে সেখানে যোগ্যতার অভাব। এরপরে আমরা এখানে কি বলতেছি যে শব্দের যোগ্যতার সঙ্গে কি কি বিষয় জড়িত রয়েছে, অর্থাৎ অনেক কয়টা বিষয়ের উপর আমাদের যোগ্যতা নির্ভর করছে। যেমন কি রীতিসিদ্ধ অর্থবাচকতা, যেমন প্রকৃতি প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের প্রতি লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহার করতে হয়। যেমন এখানে আমাদের কি বলতেছে যে বাধিত, অনুগৃহীত, যেমন আমাদের শব্দ হচ্ছে রীতিসিদ্ধ কি অনুগৃহীত বা কৃতজ্ঞ, যেমন প্রকৃতি বা প্রত্যয় কি বাদ যোগ ইত, আবার এদিকে প্রকৃতি প্রত্যয় বাধাপ্রাপ্ত। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা আমি বিষয় বলি যেটা আপনাদের দরকার নেই। ঠিক আছে, এখানে যেটা দেওয়া আছে যে রীতিসিদ্ধ অর্থবাচকতা ক্রস, এটা আপনার পড়ার দরকারই নাই, এখান থেকে কোনো প্রশ্ন আসার কোনো পসিবিলিটি নাই। সো এটা আমাদের বাদ। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি যে দুর্বোধ্যতা। আমরা এরপর কি দেখবো? দুর্বোধ্যতা দেখবো। দুর্বোধ্যতা কি এটা আমাদের দরকার। দুর্বোধ্যতা হচ্ছে অপ্রচলিত মানে যেগুলো প্রচলিত হয় না এই ধরনের শব্দ বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা নষ্ট হয়। যেমন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। আচ্ছা প্রপঞ্চ এটা আমরা কখনো কি ব্যবহার কি করি কোথাও, বা আমরা এটা কারোর কাছ থেকে শুনি না। তাহলে এখানে কি বলছে? তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। প্রপঞ্চ মানে আসলে চাতুরি বা চালাকি। ঠিক আছে, তো আমি এখানে বলতে পারি যে তুমি আমার সঙ্গে চালাকি করেছো। গুড, এটা বাক্য ঠিক আছে। কিন্তু যদি বলি তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, এখানে কিসের অভাব? আপনি এখানে বলবেন শব্দের দুর্বোধ্যতা। তাহলে এখানে আসলে কি হয়েছে? এই বাক্যে কি প্রকাশিত হয়েছে? উত্তর করতে হবে দুর্বোধ্যতা, শব্দের বা বাক্যের দুর্বোধ্যতা প্রকাশিত হয়েছে। ওকে, তাহলে আমার প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন। আমার এখানে যদি বলা হয় যে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, এই বাক্য দ্বারা কি বোঝাচ্ছে? এখানে আমাদের বোঝাচ্ছে শব্দের বা বাক্যের দুর্বোধ্যতা। এরপর আমাদের উপমার ভুল প্রয়োগ, যেমন কি ঠিকভাবে উপমা ব্যবহার না করলে যোগ্যতা হানি হয়। যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, এখানে বীজ খেতে বপন করা হয়, মন্দিরে নয়। তাহলে কাজে বাক্যটি হওয়া উচিত আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। তাহলে আসলে বীজটা আমরা কোথায় বপন করি? মন্দিরে কি করি না, আমরা এটা কোথায় করি? অবশ্যই মাঠে বা জমিতে করি। তাই আমাকে এটা বলতে হবে আমার হৃদয় ক্ষেত্রে। এই ক্ষেত্রে বলতে এখানে আসলে জমিকে বোঝানো হচ্ছে। তাহলে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো, মানে একটা আশা ভরসার যে বীজ সেটা সেখানে বপন করা হলো। তাহলে দুর্বোধ্যতা কি? দুর্বোধ্যতা হচ্ছে যে যেটা আমরা আসলে ব্যবহার করি না ব্যক্তি মানে প্রচলিত লাইফে যে সকল কথা, সেই ধরনের শব্দ যদি আমাদের বাক্যে ব্যবহৃত হয় তাহলে সেটা হচ্ছে দুর্বোধ্যতা। ঠিক আছে, মানে প্রচলিত শব্দ ছাড়া যদি অন্য কোনো শব্দ আমি ব্যবহার করি সেটা। তাহলে আমাদের উপমার ভুল প্রয়োগ কি? উপমা 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 বলতে বোঝাচ্ছে আমাদের এখানে যে আমি একটা যে কোনো কথা বলি সেটা আমার ক্ষেত্র বিশেষে ভুল হবে, এটাই হচ্ছে আমার উপমার ভুল প্রয়োগ। এরপর আমাদের চলে আসছে বাহুল্য দোষ। যেমন প্রয়োজনে অতিরিক্ত শব্দ ব্যবহারকে আমরা বাহুল্য দোষ বলে থাকি, মানে আমরা যতটুকু শব্দ ব্যবহার করলে আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে বাহুল্য দোষ কি? প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা। যেমন দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। দেখেন আলেমগণ এটা দ্বারা কিন্তু আমাদের বহু বচন বোঝানো যাচ্ছে। আলেমগণ বলতে কিন্তু অনেক আলেমকে বোঝানো হচ্ছে। এর সঙ্গে আবার সব শব্দটি অতিরিক্ত আমরা ব্যবহার করেছি, আর এটা কিন্তু আপনাদের বিগত বছরের পরীক্ষাতে এসেছে।
তাহলে এখানে বলেন দেশের সব আলেমগণই এই ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। এই বাক্যে কিসের দোষ রয়েছে? এটা হচ্ছে বাহুল্য দোষ রয়েছে। কিসের জন্য এই বাক্যে আমার যোগ্যতার অভাব হচ্ছে? বাহুল্য দোষের জন্য। কেন? বাহুল্য দোষটা কি? অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা একটা বাক্যে, যেটার কোনো দরকারই নাই। ঠিক আছে, তাহলে এটা সঠিক কি হতে পারতো? যে সকল আলেম এই ব্যাপারে আমাদের সমর্থন দান করেছেন, অথবা কি বলতে হবে আমাদের? দেশের আলেমগণ আমাদের এই ব্যাপারে সমর্থন দান করেন, অথবা সব আলেম, অথবা আলেমগণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক হবে। তাই এটা আপনাদের পরীক্ষাতে আসে। আপনাদের পরীক্ষাতে কোনগুলো আসে কোনগুলো আসে না এটা কিন্তু আমি বলে দিব, এই জায়গাগুলো আপনি খেয়াল করবেন। এরপরে দেখেন কি বলতেছে, বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারা ভাষা বিশেষের ঐতিহ্য, এর যথেষ্ট পরিবর্তন করলে শব্দটার যোগ্যতা হারায়। যেমন অরণ্য রোদন, এর অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন, মানে যেটা আসলে যে আবেদনটা করলে আমি কোনো ফলই পাবো না, এরকম বিষয়কে বোঝায় নিষ্ফল আবেদন। এর পরিবর্তে যদি বলা হয় বনে ক্রন্দন, তাহলে এটা আসলে কোনো অর্থই দিবে না, ফলে সেটার যোগ্যতা হারাবে। তার মানে এখানে হচ্ছে যদি আমরা কোনো বাগধারা যদি ভুল প্রয়োগ করি, বা আমরা বাগধারার যদি কোনো শব্দ যদি আমরা পরিবর্তন করে ফেলি, তাহলে সেই বাগধারাটা তার অর্থগত যে বৈশিষ্ট্য বা তার যে যোগ্যতা সেটা হারাবে। তাহলে মনে থাকবে আপনাদের। তাহলে এখানে বাগধারার শব্দ পরিবর্তন কি? আমার যেটা আসল যে বাগধারা, যেমন কি বনে ক্রন্দন, এটা বলে আসলে কোনো বাগধারাই হয় না। তার মানে মূল কথা এটাই যে যেগুলো আমাদের বাগধারা আসলে হয় না, এ ধরনের কোনো কিছু যদি দেওয়া থাকে বাগধারা হিসেবে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন, এবং এর ফলে একটা বাক্য তার যোগ্যতা হারায়। এরপর আমাদের দেখতে পাচ্ছি গুরুচণ্ডালী দোষ। তাহলে তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করতে পারে। এই দোষের দুষ্ট শব্দ তার যোগ্যতা হয়। যেমন গরুর গাড়ি, শবদাহ, ঠিক আছে, তারপর মরা পোড়া প্রভৃতি স্থলে যথাক্রমে গরুর শকট, শব পোড়া, মরাদাহ ইত্যাদি ব্যবহার গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। তাহলে গুরুচণ্ডালী দোষ আমাদের কি হচ্ছে এখানে? যে তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ আমাদের গুরুচণ্ডালী দোষের সৃষ্টি করে। তাহলে আমরা এখানে সঠিক কোনগুলো? আপনাদের এটা পরীক্ষাতে আসে। গরুর গাড়ি, শবদাহ, মরা পোড়া, এগুলো হচ্ছে সঠিক। তাহলে ভুল কোনগুলো? ভুল হচ্ছে এই গরুর শকট, শব পোড়া, মরাদাহ, এগুলো হচ্ছে ভুল। তাহলে আপনি জাস্ট এতটুকু মনে রাখবেন যে গুরুচণ্ডালীর দোষ কোনগুলোতে আছে, সেটা হচ্ছে গরুর শকট, শব পোড়া, মরাদাহ। আপনি হয় সঠিকগুলো পড়বেন নয়তো ভুলগুলো পড়বেন, দুইটাই পড়ার দরকার নাই। আপনি যদি মনে করেন যে যেগুলো সঠিক সেগুলো আমি মনে রাখতে পারবো, তাহলে মনে রাখবেন। আর যেগুলো ভুল সেটা যদি আপনি মনে করেন যে আমি এগুলো মনে রাখবো, তাহলে করতে পারেন। তার কারণ আপনার পরীক্ষাতে যদি দিয়ে যায় যে নিচের কোনটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট, সেখানে অবশ্যই 3টা ভুল থাকবে, একটা সঠিক থাকবে। তো আপনি যদি ভুলগুলো পড়েন তাও আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনগুলো ভুল, আর আপনি যদি সঠিকটা পড়েন তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা সঠিক। তাহলে আমি কি বললাম? যে নিচের কোনটি গুরুচণ্ডালের দোষে দুষ্ট। আমি অপশনে বললাম গরুর গাড়ি, শবদাহ, মরা পোড়া, মরাদাহ। তাহলে কোনটা আমার গুরুচণ্ডালী দোষে দুষ্ট? অবশ্যই মরাদাহ, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি হবে? মরাদাহ। কারণ মরাদাহ এই শব্দটা হচ্ছে আমার গুরুচণ্ডালীর দোষের সৃষ্টি করছে। সো আপনাদের প্রশ্নগুলো এইভাবে দেওয়া থাকবে। গুরুচণ্ডালীটা বুঝিনি। গুরুচণ্ডালী হচ্ছে আমাদের যে তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ। ঠিক আছে, অর্থাৎ তৎসম শব্দ দেশীয় শব্দ একসঙ্গে ব্যবহার করে। আপনার এই বিষয়টি যদি আপনি নাও যদি বুঝেন, জাস্ট এই 3টা যে উদাহরণ দেওয়া আছে 3টা উদাহরণ পড়বেন, পরীক্ষাতে আসলে এই 3টা উদাহরণ থেকেই আসবে, এর বাইরে ব্যতিক্রম আসবে না। ওকে, আচ্ছা। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয় জিনিসটা কি সেটা একটু আমরা দেখবো। তাহলে আমাদের এখানে কি বলতেছে যে উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয় জিনিসটা কি আমরা যদি একটু দেখি। প্রতিটি বাক্যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়, অর্থাৎ যে কাজ করে থাকে, আমরা এক কথায় বলতে পারি বাক্যে যে কাজ করে থাকে সে হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে আমাদের বিধেয় বলে। তার মানে যে আমাদের বলতে গেলে রোল মডেল একটা বাক্যে যে ব্যক্তি, সে ব্যক্তিটা হচ্ছে উদ্দেশ্য, এবং এই ব্যক্তি সম্পর্কে আমি যে সকল কথাগুলো বলবো সে কথাগুলো হচ্ছে আমার বিধেয়। তাহলে আপনারা উদ্দেশ্য এবং বিধেয় বুঝতে পেরেছেন। ওকে, যেমন দেখেন খোকা এখন বই পড়ছে। খোকা এখন বই পড়ছে, তাহলে এই বাক্যে খোকা কে?
খোকা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং কি করছে, বই পড়ছে, এটা হচ্ছে আমাদের বিধেয়। তাহলে আপনারা ক্লিয়ার যে বাক্যে যে ব্যক্তি খোকা সে হচ্ছে উদ্দেশ্য এবং সে যে কাজটা করছে সেটা হচ্ছে বিধেয়। যে বই যে পড়তেছে সে, বই পড়াটা হচ্ছে আমাদের বিধেয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় অন্যান্য পদ বা পদ সমষ্টি যোগে গঠিত বাক্যাংশ বাক্য উদ্দেশ্য হতে পারে। মানে যেটা বিশেষ্যের যে জায়গা, বিশেষ্য বলতে আমরা কি বুঝি, নাউন, অর্থাৎ নাউনের জায়গাতে যে থাকবে তাকে আমরা উদ্দেশ্য বলবো। যেমন সৎ লোকেরাই প্রকৃত সুখী, আমাদের বাক্যে দেখেন যে বিশেষ্য রূপে ব্যবহৃত বিশেষণ। আবার এখানে মিথ্যা কথা বলা খুবই অন্যায়, এটা হচ্ছে ক্রিয়াজাত বাক্যাংশ। ঠিক আছে, ওকে। তাহলে আপনি এখানে দেখেন যে সৎ লোকেরাই, এটা কি সৎ লোকেরাই, এই সৎ এবং লোক এই দুইটা মিলে আমাদের কি হচ্ছে, নাউনের মতো কাজ করতেছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে উদ্দেশ্য, এবং প্রকৃত সুখী এই অংশটুকু হচ্ছে আমাদের বিধেয়। দেন এরপরে আমাদের সব কিন্তু পড়তে হবে না। আমি আপনাদেরকে যে জায়গাগুলো, যারা ক্লাস আসলে করছে না, যারা মনে করতেছে যে আমি এগুলো তো বই তো আছে আমি বই থেকে পড়ে নিব, কিন্তু না, একটা বই কিন্তু অনেক কিছু দেওয়া থাকে, সবকিছু কিন্তু পড়তে হয় না। যতটুকু পড়তে হবে আমি বলে দিচ্ছি, আমার বলা কথাগুলো যদি আপনি শুনেন তাহলেই হবে। তাহলে এরপরে আমরা এখানে আরেকটা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, যে উদ্দেশ্যের প্রকারভেদ। আমাদের এখানে বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে, ঠিক আছে, যে বিশেষণ যোগে, সমযোগে, সমার্থ, এগুলো আপনাদের দরকার নাই, স্কিপ এই যে। ঠিক আছে, এরপরে আমাদের আমরা গঠন অনুযায়ী বাক্য জেনে থাকি তিন প্রকার, সেটা কি কি বলেন তো, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সরল, জটিল এবং যৌগিক বাক্য। তাহলে আমরা কি বললাম, আমাদের গঠন অনুযায়ী বাক্য কত প্রকার, তিন প্রকার, সরল, জটিল, যৌগিক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি বলতেছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল, জটিল এবং যৌগিক। এবং আরেকটা বিষয় মনে রাখবেন যে জটিল বাক্যের অপর নাম হচ্ছে মিশ্র বাক্য। তাহলে জটিল বাক্যের অপর নাম কি, মিশ্র বাক্য। সে আপনাকে সেটাই হচ্ছে আপনার উত্তর। ওকে, আচ্ছা। সো এরপরে আমরা এখানে দেখব যে কি বলতেছে, যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমাদের বলা হয় সরল বাক্য। যেমন ক্রিয়া, সমাপিকা ক্রিয়া বলতে বোঝায় যে আমাদের বলতে গেলে মেইন ভার্ব এক কথায়, ঠিক আছে, অর্থাৎ যে ভার্বটা আমার বাক্য সম্পূর্ণ করে দেয় সেটাই হচ্ছে মূলত আমাদের সমাপিকা ক্রিয়া। তাহলে দেখেন মিশ্র বাক্যতে কি বলতেছে, যে যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষে ব্যবহৃত হয় তাকে মিশ্র বলে। যেমন আমাদের একটা বাক্যের ভিতর দুইটা খণ্ড বাক্য থাকবে এবং একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভরশীল থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে জটিল বাক্য। সেটাকে আমরা কি বলবো, জটিল বাক্য বলবো। একটা খণ্ড বাক্য আরেকটা খণ্ড বাক্যের উপর নির্ভরশীল থাকবে। যেমন দেখেন, আমরা যদি এখানে বলি সেই সুখ লাভ করে, তা আমি যদি একটু বলছি থেকে যাই যে যে পরিশ্রম করে সুখ লাভ করে, আগামাথা আপনি কিছুই বুঝবেন না। তার মানে একটা বাক্যের অংশ আরেকটা বাক্যের অংশের উপর নির্ভরশীল থাকছে, তাহলে এরকম অংশগুলোকে আমরা বলবো জটিল বাক্য। তাহলে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, সে যে অপরাধ করেছে তার মুখ দেখেই বুঝেছি, তাহলে সে যে অপরাধ করেছে বাক্য পরিপূর্ণ হলো না। আবার আমি যদি বলি তার মুখ দেখেই বুঝেছি, এটা কিন্তু বাক্য পরিপূর্ণ হলো না। সো আমাদের দুইটা খণ্ড বাক্য একসঙ্গে করলে আমাদের বাক্য পরিপূর্ণ হচ্ছে, এটা হচ্ছে আপনাদের জটিল বাক্য। এবং এখান থেকে কিন্তু আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিচের কোনটি সরল বাক্য, নিচের কোনটি জটিল বাক্য, নিচের কোনটি যৌগিক বাক্য, এইভাবেই পরীক্ষাতে প্রশ্নগুলো এসে থাকে। ওকে, আরেকবার বুঝা যায়নি। আচ্ছা, জটিল বাক্য হচ্ছে যে একটা বাক্যের অংশ আরেকটা বাক্যের অংশের উপর নির্ভরশীল থাকবে, মানে এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ না। যে পরিশ্রম করে এই জায়গাটা কিন্তু পরিপূর্ণ না, অর্থাৎ পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আরেকটা অংশ দরকার, সেটা কি, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। তো যদি আমাদের যে, সেই, যা, তা এগুলো যদি থাকে, হ্যাঁ, এগুলোকে বলা হবে আমাদের হচ্ছে জটিল বাক্য। মানে বাক্যের একটা অংশ যদি আমি বাদ দিই তাহলে আরেকটা অংশের অর্থ পরিপূর্ণ হবে না। মানে একটা বাক্যের অংশ আরেকটা বাক্যের অংশের উপর কি থাকবে,
নির্ভরশীল থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে সরল বাক্য হচ্ছে যেটা আমাদের একটা বাক্য এমনি থাকবে যে তারা মাঠে খেলে, শেষ। এখানে কোনো বাক্যের উপর নির্ভরশীল না, অর্থাৎ একটা আমাদের কর্তা থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে। একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া আমাদের যে কাজটা করবে সেটাকে আমরা বলছি হচ্ছে সরল বাক্য। এবং জটিল বাক্য আমরা সেটাকে বলতেছি যেখানে একটা বাক্যের অংশ আরেকটা বাক্যের উপর নির্ভরশীল থাকবে, ঠিক আছে। যেমন উদাহরণ, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। তাহলে আমি এতটুকু অংশ বলে যে থেমে যাই তাহলে অর্থ পরিপূর্ণ হবে না, আমাকে বাকি অংশটুকু বলতে হবে। তাই এটা হচ্ছে জটিল বাক্য। এবং আমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো এইভাবে আসে যে নিচের কোনটি সরল বাক্য, নিচের কোনটি জটিল বাক্য, নিচের কোনটি যৌগিক বাক্য। সো আপনাকে বাক্যগুলো একটু চিনতে হবে যে সরল বাক্য কেমন হয়, জটিল বাক্য কেমন হয় এবং যৌগিক বাক্য কেমন হয়। এরপরে আমরা এখানে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যৌগিক বাক্য। আমরা দেখব যৌগিক বাক্যে আমাদের কি থাকবে, দুইটা আমাদের সার্থক বাক্য থাকবে। কি থাকবে? দুইটা আমাদের সার্থক বাক্য, মানে কোন বাক্যের অংশ কারোর উপর নির্ভরশীল হবে, ঠিক আছে। এটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক বাক্য। আর আরেকটা বিষয়, এখানে আমাদের যে আশ্রিত খণ্ড বাক্য যে তিন প্রকার, এগুলো আপনাদের দরকার নেই, ঠিক আছে, এগুলো আপনাদের দরকার নেই, শুধু এতটুকু মনে রাখবেন। এরপর আমরা চলে আসছি যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি? পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলা হয়। পরস্পর নিরপেক্ষ মানে কেউ কারো উপর নির্ভরশীল থাকবে না, কেউ কারো উপর নির্ভরশীল থাকবে না, এরকম যদি দুই বা তার বেশি বাক্য যদি আমাদের যুক্ত থাকে একটা একটার সঙ্গে, তাহলে আমরা সেটাকে বলবো যৌগিক বাক্য। যেমন আমরা যদি এখানে বলি যে নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না, তাহলে দেখেন নেতা জনগণকে উৎসাহিত করলেন, এতটুকু কিন্তু আমাদের একটা সম্পূর্ণ বাক্য হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে কোনো পথ দেখাতে পারলেন না, এটা কিন্তু আমাদের আরেকটা অংশ। সে আমাদের দুইটা অংশ কিন্তু স্বাধীন। এটা কি দ্বারা যুক্ত হয়েছে? এগুলো একটা কিন্তু, ঠিক আছে, এই অব্যয় দ্বারা যুক্ত হয়েছে। এরপর আমরা যদি বলি বস্ত্র মলিন কেন কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পারে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ। আর আমি যদি বলি যে উদয়স্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না। সো আমাদের এখানে কি বলতেছে যে উদয়স্ত পরিশ্রম করব, আমরা এই বাক্যটা কিন্তু একটা কমপ্লিট বাক্য। আবার আমি যদি বলি অন্যের দ্বারস্থ হব না, এটা কিন্তু আমাদের একটা কমপ্লিট বাক্য। সো দুইটা কমপ্লিট বাক্য যদি আমাদের বা তার বেশি কমপ্লিট, দুই বা ততোধিক কমপ্লিট বাক্য, একটা সম্পূর্ণ বাক্য যদি আমাদের এই সকল অব্যয় দ্বারা যদি যুক্ত থাকে একে অন্যের সঙ্গে, তাহলে আমরা সেটাকে কি বলবো? তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য একটা কর্তা থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে। সে ভাত খায়, তারা মাঠে খেলে, শেষ। সে গান গায়, সরল বাক্য। আবার আমি যদি বলি সে যা চিন্তা করে তা কখনো হয় না, এটা একটা জটিল বাক্য। সে যা চিন্তা করে তা কখনো হয় না, ঠিক আছে, এটা একটা জটিল বাক্য। আবার আমি যদি বলি তারা মাঠে খেলছে এবং বা এটা আমরা হবে না, হ্যাঁ এরকমটা হবে, তারা টিভি দেখছে এবং বই পড়ছে। দেখেন এটা কিন্তু আমাদের একটা যৌগিক বাক্য, কারণ তারা টিভি দেখছে, এটা একটা স্বাধীন বাক্য। বই পড়ছে, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য। সো তারা টিভি দেখছে এবং বই পড়ছে, এটা কি আমাদের স্বাধীন বাক্য, দুইটাই। সো তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য আপনারা কি চিনতে পারবেন পরীক্ষাতে আসলে? একটু আমাকে এবার জানান। ওকে, তাহলে আপনারা পারবেন। এটা কিন্তু পরীক্ষাতে আসে ভাই রে ভাই। বাংলা যতই আমি বলি না কেন যে মার্ক তোলা কঠিন, কিন্তু আপনারা আমার কথাগুলো যে শুনেন, আমি যে জায়গাগুলো আপনাকে হাইলাইট করে দিব যে আপনি এগুলো পড়বেন, এগুলোর ভিতর থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো এই জন্য আমি বলতেছি বারবার এতটা করে যে আমার ক্লাসগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন, ঠিক আছে। কেননা আমার ক্লাসে আমি বিষয়গুলো একটু হাইলাইট করে দিই, কারণ আমার আপনাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে, সেজন্য আমি বলতে পারি যে কোন জায়গা থেকে প্রশ্ন হবে, কোন জায়গা থেকে হবে না, ঠিক আছে। আমি একটা বাক্য দেখে বলে দিতে পারি যে এতে প্রশ্ন হতে পারে কি পারে না, বুঝতে পারছেন? সেজন্য যেটা আপনারা স্টুডেন্ট হিসেবে আপনারা পারবেন না, তাই আমার ক্লাসগুলো আপনাদের করা বাধ্যতামূলক। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি কি যে বাক্য রূপান্তর।
বাক্য রূপান্তর দেখেন কি বলতেছে, যে সরল বাক্যকে জটিল করা, জটিল বাক্যকে যৌগিক করা, এরকম। যেমন দেখেন, এটা কিন্তু আপনাকে পারতে হবে। বাক্য রূপান্তর, চেঞ্জিং সেন্টেন্স, বাংলাতেও শিখবেন, ইংরেজিতেও লাগবে, দুই জায়গাতে কিন্তু এটা দরকার আছে। তাহলে দেখেন, ওকে, তাহলে একটু দেখেন যে সরল বাক্য, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। সো বিষয়টা হলো এরকম যে ভালো ছেলেরা শিক্ষকদের আদেশ পালন করে। তাহলে কি হবে? জটিল মিশ্র বাক্য করলে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তাহলে কি হবে? যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। ক্লিয়ার? ওকে, আরেকটা দেখি। তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম, মানে তাকে দেখার সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে চলে গেলাম। তাহলে তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম। তাহলে কি হবে? যখন তার দর্শন পেলাম তখন আমরা প্রস্থান করলাম, এরকমই তো কিছু একটা। দেখি, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। এখন আমি কি বললাম? যখনই তার দর্শন পেলাম তখনই চলে গেলাম, আমার কথা, এবং যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, একই কথা। সো কথার ভঙ্গিমাটা আপনাকে একটু বুঝতে হবে। যেটা আপনার অপশনে দেওয়া থাকবে সেটাই আপনার সঠিক উত্তর করতে হবে। ঠিক আছে? তাহলে যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, বা যখনই তার দর্শন দেখা পেলাম তখনই আমরা প্রস্থান করলাম। সরল বাক্য, ভিক্ষুককে দান করো। এটা আমরা মিশ্র করলে কি হবে? যে ভিক্ষা চায় তাকে দান করো। বুঝতে পেরেছেন? যে ভিক্ষা চায় তাকে দান করো। তাহলে এই চেঞ্জিং সেন্টেন্সটা আপনারা পারবেন এবার? তাই আরেকবার বলেন, বাক্য রূপান্তরটা যেরকম, এটা আপনার মনের ভিতর থেকে, এটা আপনার আসতে হবে মনের ভিতর থেকে। কেমন? আমি কি বললাম? যারা, তারা, যা, তা, যেন, তেন, এগুলো হচ্ছে আমাদের মিশ্র বা জটিল বাক্য। এখন আমার এখানে সরল বাক্য দেওয়া আছে, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। তাহলে এটা কি হবে হিসেবে? যারা, তারা। তাহলে যারা ভালো ছাত্র তারা শিক্ষকের আদেশ পালন করে, তাহলে যারা, তারা। আবার আমি যেখানে বলি যে তার দর্শন মাত্রে আমরা প্রস্থান করলাম, তাহলে কি হবে? যখন, তখন, যেই, সেই। তাহলে যেই আমরা তার দর্শন পেলাম সেই মাত্র আমরা প্রস্থান করলাম, তাহলে যেই, সেই। আমাদেরকে ভিক্ষুকে দান করে, তাহলে যে ভিক্ষা চায় তাকে দান করে, তাহলে যে, যা। ঠিক আছে? তারপর যে, সে, যাকে, তাকে, যারা, তারা, এগুলো আমাকে নিয়ে আসতে হবে জটিল বাক্যের ভিতর। আমার পরীক্ষা যদি দেওয়া থাকে ভালো ছেলে শিক্ষকের আদেশ পালন করে, তাহলে এটা মনে করতে হবে ভালো ছেলেরা, তাহলে হবে যারা। তাহলে যারা ভালো ছাত্র তারা শিক্ষকের আদেশ পালন করে। এইভাবে করে আপনাকে বিষয়টা মাথায় নিয়ে আসতে হবে। যদি, তাহলে এগুলো দিয়ে মিশ্র বাক্য হবে না? হ্যাঁ হবে। যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা সরল কি হবে? তুমি আসলে আমি যাব। তাহলে আমাদের এটা যদি দেওয়া থাকে সরল, তুমি আসলে আমি যাব, তাহলে এটা এরকম হবে, যখন তুমি আসবে তখন আমি যাব, বা যদি তুমি আসো তাহলে আমি যাব। অপশনে যেটা দেওয়া থাকবে সেটা উত্তর হবে, সমস্যা নাই। আমি তো বললাম যে আপনি আপনার মনে মনে প্র্যাকটিস করে দেখেন, প্র্যাকটিস করে যদি মিলে যায় হয়ে গেল, অপশনে যা দেওয়া থাকবে তাই উত্তর করবেন। এখন কি এটা বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। এরপর আমাদের মিশ্র বাক্যকে সরল কি, জাস্ট বিপরীতটা আমাদের করতে হবে। বিপরীত কি বলতেছে? যে যতদিন জীবিত থাকবো ততদিন এ ঋণ স্বীকার করব, তাহলে আজীবন এ ঋণ স্বীকার করব। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমাদেরকে করতে হবে, জাস্ট একটু বিপরীতটা ভাবে করতে হবে আপনার। যাদের চান্স পাওয়ার ইচ্ছা আছে, যারা মনে করতেছেন যে চান্স আমার পাওয়া দরকার, তারা ক্লাসগুলো করবেন, কারণ এরকম ক্লাস আপনি অন্য অনেক জায়গায় পাবেন। ঠিক আছে? কিন্তু এইভাবে আপনাকে কেউ বুঝাবে না। এরপর সরল বাক্যকে যৌগিক বাক্য, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। তাহলে এটা কি হতে পারে? তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তাহলে দেখেন, তিনি আমাকে 5টি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। শেষ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত। ঠিক আছে? এখন থেকে পড়লে পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাহলে এটা কি বলতেছে? এখন থেকে তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাহলে আমরা কি বলতেছে? পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই পড়া উচিত, এবং এটা হবে এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আবার বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। সো এগুলো হচ্ছে আমাদের সরল থেকে যৌগিকে রূপান্তর। ওকে, আবার এদিকে দেখেন যৌগিক বাক্য, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। তাহলে এটা কি হবে? সত্য কথা না বলে বিপদে পড়েছি।
তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, তাহলে এটা কি হবে? তার বয়স হলেও বুদ্ধি হয়নি। এগুলো আপনি একটু প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে বলতে হবে, নিজের মনে মনে এগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে আসলে আমার বোঝানোর থেকে আপনার নিজের প্র্যাকটিস বেশি দরকার, এবং এই জায়গাটা থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের রূপান্তর গুলো আপনারা পারবেন আশা করতেছি। এরপরে এখানে আমাদের নিচে যেগুলো আছে এগুলো আর কোনো কিছু দরকার নাই। হ্যাঁ, এগুলো আমাদের দরকার নাই। এরপরে দেখেন বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সক্রিয় বাক্য, একটা হচ্ছে অক্রিয় বাক্য। ঠিক আছে, তাহলে দেখেন ক্রিয়া, ক্রিয়া থেকে এসেছে ক্রিয়, তাহলে যদি আমাদের ক্রিয়া থাকে তাহলে সেটা হচ্ছে সক্রিয়, ক্রিয়া না থাকলে সেটা হচ্ছে অক্রিয়। ঠিক আছে, সক্রিয় অথবা অক্রিয়। তাহলে সক্রিয় বাক্য কি? যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে সেটা হচ্ছে আমাদের সক্রিয় বাক্য। যেমন আমার মা চাকরি করেন, এই যে চাকরি করেন এটা কি আমাদের একটা ক্রিয়া, ভার্ব, কাজ করা বোঝায়। সো এটা হচ্ছে আমাদের সক্রিয় বাক্য। আর অক্রিয় কি? যেখানে আমাদের থাকবে না। তাহলে অক্রিয় বাক্য কি? দেখে যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, যেমন তিনি বাংলাদেশের নাগরিক। এখানে আমাদের কিন্তু একটা বাক্য হয়েছে, কিন্তু এই বাক্যে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? না, এরকম কোনো কিছু বোঝাচ্ছে না, তাই এটাকে আমরা বলবো অক্রিয় বাক্য। সো এটাও আপনাদের পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোনটি সক্রিয় বাক্যের উদাহরণ। তো আপনাকে মনে রাখতে হবে যে বাক্যে ক্রিয়া রয়েছে সেটা হচ্ছে সক্রিয়, আর যে বাক্যে কোনো ক্রিয়া নেই সেটা হচ্ছে আমাদের অক্রিয়। মনে থাকবে এটা? তাহলে আমাদের যে বাক্য অংশটুকু এটা কিন্তু আমরা কমপ্লিট। তাহলে আমাদের বাংলা ক্লাস আজকে এতদূর পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।